তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমো নাম্বার দিয়ে ইমো নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। বিয়ের রাতে আমার স্বামী মারতে শুরু করলো, তোমার জামা খুলে আমাকে দাও। আমি আমার স্বামীকে জামাটা দিলাম আর আমার স্বামী নিজেই সেই কাপড় গুলো পরে মেকআপ করে জিজ্ঞেস করলেন কেমন লাগছে। আমি খুব রেগে গেলাম আর ঘুমিয়ে গেলাম। 1 মাস পর আমার স্বামী এক রাতে অজ্ঞান হয়ে যায়। ডাক্তারকে ডাকা হলে ডাক্তার এমন খবর দেন যে আমি হতবাক হয়ে যাই। আমার স্বামী 3 মাস ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প, নতুন সব রোমান্টিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার নাম উমারা। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। সত্যি বলতে আমার মেয়ে করার খুব ইচ্ছে ছিল। কিছু মেয়ে আছে যারা বলে বড় হয়ে আমাদের এক হতে হবে, আমাদের কোনো কাজ করতে হবে, কিছু কাজ। হ্যাঁ, কিন্তু আমি শুধু এটাই বলেছি যে আমি বিয়ে করতে চাই আর নিজের সংসার করতে চাই। আমার মনে হতো আমার একটা স্বামী হোক, অফিস থেকে বাড়ি এলে আমার জন্য একটা ফুল কিনে আনুক, আমাদের সন্তান হোক। আমি বাড়ি বসে খাবার রান্না করলে বাচ্চারা বলবে বাবা এসেছে। এমন ছোটখাটো বিষয় আমি খুশি হতাম। আর ছোটবেলা থেকেই বিয়ের আমার খুব শখ ছিল। বিয়ের আগে আমি অদ্ভুত রকমের খিচুনিতে ভুগতাম আর সাধু সন্ন্যাসীরাও বলতেন বিয়েই এর একমাত্র নিরাময়। আগে যখন আমার খিচুড়ি হতো তখন লোকে বলতো আমি কোনো ভূতের দ্বারা আক্রান্ত, কিন্তু আমার বাবা এসব জানত, কারণ সে একজন ডাক্তার। তাই সে জানত যে আমার কি সমস্যা, তাই সে দ্রুত সম্পর্ক খুঁজে আমার বিয়ে দিয়ে দিল। আমি খুব খুশি হয়েছিলাম, বড় হয়েও হাসছিলাম। এমনকি আমার মা পর্যন্ত আমাকে মুখ বন্ধ করে বসতে বলেছিল। বিয়ের পর সুখে আমি আমার ঘরে চলে এলাম। আমি সুন্দর করে বসেছিলাম, যেমন করে কোণে সিনেমা বা নাটকে বসে থাকে তেমন করে এর বিছানায় নিজের লেহেঙ্গা বিছিয়ে বসেছিলাম। ঘুমটাও মাথায় দিয়ে রেখেছিলাম। লেহেঙ্গাটা ও খুব ভালোবেসে এবং খুব যত্ন করে বানিয়েছিলাম। আমি লাল রঙের লেহেঙ্গা পরতে চাইনি, তাই আমি গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলাম। আমাকে খুব সুন্দর লাগছিল। আজ আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি আমার স্বামীর ছবিও দেখেছিলাম এবং তাকে লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিলাম। আমার স্বামী ভীষণ সুদর্শন এবং আমারই বয়সী ছিল এবং আমি ভেবেছিলাম যে আমার জীবন খুব ভালো হবে, কিন্তু আমার স্বামী ঘরে আসতেই তার পা যেন নড়ে উঠল। আমি ভাবতে লাগলাম মনে হচ্ছে সে আমার সৌন্দর্যের উত্তাপ আনতে পারেনি, তাই ইতিমধ্যেই সে ভয়ে কেঁপে উঠল। যখন শেষে আমার সামনে বসল তখন তার হাতে কোনো উপহার ছিল না। সে আমার ঘুমটা তুলে দিল আর কোনো কথা বলল না। আমি বললাম যে আমার জন্য কোনো উপহার নিয়ে আসুন। সে বলল গিফট এনেছিলাম, আলমারিতে রেখেছি, তুমি নিজে বের করে নাও, কিন্তু যেতে দাও। আমার স্বামী তার কথা অসম্পূর্ণ রেখেছিল। আমি জানি না সে কি বলতে চেয়েছিল। নিজের বরকে জিজ্ঞেস করলাম আমায় কেমন লাগছে। সে বলল ঠিকঠাক লাগছে। কথাটা শুনে আমি অবাক হলাম। প্রথম দিনে একজন স্বামী তার কনেকে এই কথা আবার বলে যে তুমি দেখতে ঠিকঠাক লাগছ। সে কি চাইছিল যে আমি প্রথম দিনেই তাকে আমার স্ত্রীর ভাব দেখিয়ে ঘর থেকে বের করে দিই? আমার মেজাজটা একটু বিগড়ে গিয়েছিল আর আমার স্বামীও এটা জানত, কিন্তু আমার মুড ঠিক করার জন্য সে কিছুই করল না। আমার স্বামীর নাম ছিল হামজা। এমনকি আমি তাকে এতটাও বলেছিলাম যে আমি তোমার স্ত্রী, তুমি আমার সাথে প্রথমবার দেখা করলে অন্তত আমার একটু প্রশংসা তো করো। তারপরও আমার স্বামী কিছুই বলেনি বা কোনো প্রতিক্রিয়াও দেননি। হয়তো তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু তারপর সে এমন কথা বলল যে আমি অবাক হয়ে গেলাম। সে বলল যাও তোমার জামাকাপড় চেঞ্জ করো, আমাকে এই জামাগুলো দাও, তোমার জামাকাপড় চেঞ্জ করে এসো। এটা তো বুঝলাম, কিন্তু তোমার জামাটা দাও, এই ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, আমি কাপড় পাল্টাতে গেলাম আর বাথরুমে গিয়ে যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। বাথরুমের ভিতরে যেখানে সাবান, শ্যাম্পু ইত্যাদি রাখা ছিল সেখানে অনেক মেকআপ আইটেম পড়েছিল আর সেগুলো একেবারে নতুন এবং খুব দামি। স্পষ্টত এগুলি শুধুমাত্র আমার জন্য। আমি খুব খুশি হয়েছিলাম যে আমার সঙ্গে নিশ্চয়ই আমার স্বামী সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো রেখেছে। আমি এই জিনিসগুলিকে একটু লাগিয়ে দেখলাম, এগুলো সত্যিই দারুণ জিনিস ছিল। আমি খুব খুশি হয়েছিলাম যে এই সমস্ত জিনিসগুলো আমার ছিল এবং আমি অবশ্যই আগামীকাল এগুলো ব্যবহার করব। এবং যখন আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম সে বলল এই লেহেঙ্গাটি আমাকে দাও। আমি ইতিমধ্যে লেহেঙ্গা এবং অন্যান্য জিনিসপত্র প্যাক করে আমার হাতে ধরেছিলাম। আমি এটা আমার স্বামীর দিকে এগিয়ে দিলাম। আমি ভেবেছিলাম যে আমার স্বামী এই জিনিসগুলির যত্ন করে আলমারিতে রাখবেন। তিনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন হয়তো, কিন্তু তিনি জিনিসগুলো নিয়ে বাথরুমে চলে গেলেন আর আমি হাঁ করে দেখতেই থেকে গেলাম। আমার স্বামী আমার জিনিসপত্র নিয়ে বাথরুমে গেল কেন? আধ ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আমার স্বামী বাইরে আসছিল না। আমি মনোযোগ দিয়ে শুনলাম, বিশেষ কোনো শব্দ শুনতেও পেলাম না, আর না জলের কল খোলার আওয়াজ পেলাম বা অন্য কোনো আওয়াজও না। এর মানে হলো তিনি স্নান করছেন না। আমি ভাবলাম সে স্নান করতে গিয়েছে, কিন্তু আমার জিনিস বাথরুমে নিয়ে গিয়ে কি লাভ? মাঝে মাঝে এমন পরিস্থিতি
মানুষের সামনে আসে যার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা থাকে না, আর সে জানে না যে এটা কেন হয় বা তাদের কি করা উচিত, এমনকি সে কিছু ভাবার যোগ্য থাকতে পারে না। আমারও একই অবস্থা, কারণ এটা কে ভেবেছিল যে বর আমাকে বলবে আমার জামাকাপড় বদলাতে, তারপর সে আমার জামাকাপড় নিয়ে বাথরুমে যাবে। এই ব্যাপারটা কি মানে ছিল? 2 ঘন্টা পর আমার স্বামী বাথরুম থেকে বেরিয়ে এলো। তাকে দেখে শুধু পায়ের নিচ থেকে মাটি সরে গেল না, মাথা থেকে উড়ে গেল বলে মনে হলো। মনে হচ্ছিল যেন ঘরের দেওয়ালও উধাও হয়ে গেল। আমার সামনে শুধু আমি ছিলাম, আমার স্বামী আমার মেয়ে লেহেঙ্গা পরে বাইরে দাঁড়িয়েছিল এবং আমার মতোই পোশাক পরেছিল, এমনকি তার চুল একটি গার্ডার দিয়ে বাঁধা ছিল। পৃথিবীতে এমন কোনো মানুষ থাকতে পারে যে অনেক মজা করতে পারে, আর সেই ব্যক্তির বিষয়ে এটা রুখতে পারে যে সে অনেক বেশি আর কি বাকি, কিন্তু সেও বিয়ে এর রাতে তার বোনের সাথে এভাবে। অবাক হয়ে গেলাম। ডাক্তার বলল, তুমি এমনভাবে হাঁটছেন জেন, আর 3য় মাস চলছে আর পেটটাও এভাবে বেরিয়ে আছে। আমার শাশুড়ি কান চাপা দিল আর ডাক্তারকে বলল, আপনি কি ধরনের কথা বলছেন? ডাক্তার হয়ে আপনি এই ধরনের কথা কি করে বলতে পারেন? ডাক্তার বললেন যে আমি দেখছি, আর যেটা আমার মনে হলো সেটাই বললাম। এমনিতেও আজকাল অসম্ভব বলে কি বা আছে। আচ্ছা, আমি যে করছি আপনারা চিন্তা করবেন না। কিন্তু আমার বোনের পেট সত্যিই এরকমভাবে বেরিয়েছিল, কিন্তু যখন ডাক্তার চেক করার জন্য ডাকল তখন সে বলতে লাগল, আমি আল্ট্রাসাউন্ড করাতে চাই। যখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করার জন্য মেশিন চালালেন তখন ডাক্তার নিজের চোখে হাত চাপা দিয়ে দিলেন, কেননা আমার বর নিজে এর পেটের জায়গায় নকল পেট লাগিয়েছিল, যেটা বোধহয় সে অনলাইন কিনে এনেছিল। এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম আর চিন্তায় পড়ে গেলাম। আমার শাশুড়ি আবার নিজের কানে চাপা দিলেন আর আমার বরকে মারতে শুরু করে দিলেন। আবার তো এই ধরনের অসভ্যতা শুরু করেছিস বেহাজা, কিন্তু যে পেটটা বের করতে লাগল তখনই আমার বর চিৎকার করা শুরু করে দিল আর বলতে লাগল যে এটা কি করে দিলে তোমরা, কেন এরকম করলে, আমার বাচ্চা মরে যাবে। আর এমন ধরনের কথা বলছিল সে যেন সে কোনো গর্ভবতী মহিলা, আর তাকে যেন বাচ্চা নষ্ট করার ওষুধ দেয়া হয়েছে, আর ও তো পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। আমার এমন মনে হচ্ছিল যেন আমার আশেপাশের পুরো দূরে ঘুরতে গেছে। আমি এরকম অদ্ভুত ঘটনার কথা কখনো ভাবতেও পারিনি, আর না কখনো চোখে দেখেছি। সেখানে এত বড় তামাশা হয়ে গিয়েছিল যে 2টা লোক এসে আমার বরকে সামলাতে হচ্ছিল, আর ডাক্তার তাকে এসে ঘুমের ওষুধ দিয়ে দিল। এই সমস্ত দেখে তো আমার রক্তচাপ হাই হয়ে গিয়েছিল। আমার শাশুড়িও আমার সামনে লজ্জায় পড়ে গেলেন। বরকে হাসপাতালে ছেড়ে আমরা শাশুড়ি বৌমা ঘরে চলে আসলাম। আমি সবার সামনেই কথা বললাম। আমি বললাম, আপনার ছেলের অনেক বড় একটা রোগ আছে, এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। সে নিজেকে একজন মহিলা ভাবে, যার এটা মনে হয় যে তার বিয়ে হয়ে গেছে এবং অন্য আর 5জন মহিলার মতো তার বাচ্চাও হবে। আমার মা-বাবাও সে এখানে চলে এসেছিল। আমার শাশুড়ি বলল, আমার ছেলের ছোট থেকেই রোগটা আছে, আর আমরা এটা বলাবলি করি যে এর উপর কোনো ভূতপ্রেতের ছায়া পড়েছে, কিন্তু আমরা এই কথাটা কাউকে বলিনি। তোমাকে মিথ্যে বলেছি আমরা তোমাদের কাছে। আমি ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও। এবার আমার বাবা ওদেরকে অনেক কথা শোনালো আর বলল, এবার এটা হতে পারে না যে আমার মেয়ে ওই মানুষটার সাথে ঘরে থাকবে। সে আপনার ছেলে নয়, বরং সে আপনার মেয়ে। ওর অপারেশন করান যাতে সেও কোনো একটা দিকে শান্তি পায়। আমার শাশুড়ি বলতে লাগল যে না, এই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। মাত্র তো এখন বিয়ের 1 মাসও হয়নি, আপনার মেয়ের তালাক করাবেন না দয়া করে, তাহলে তোর কপালে ডিভোর্সের দাগ লেগে যাবে। আমি ওকে ঠিক করে নেব, আমি ওর চিকিৎসা করাবো। কিন্তু আমি আমার মা-বাবাকে সবকিছু বলে দিয়েছিলাম যে বিয়ের প্রথম রাতে সে কি কাণ্ড করেছিল। সবার সামনে আমি এই কথাটা বলেছিলাম। এই রোগটা শুধুমাত্র কোনো রোগের শিকার নয়, বরং তার এই রোগটা অনেকটা বেরিয়েও গিয়েছে, আর সেই কথাটা বুঝতে চাইছে না যে সে একটা পুরুষ। সে বলে যে আমার শরীরটা পুরুষের, কিন্তু আমার ভিতর একটা মহিলার আত্মা রয়েছে। আমি কি করব? আমি তো এরকমই পেটের। কোনো মা-বাবা চাইবে না 1 মাস পরেই তার মেয়ে ডিভোর্স হয়ে যাক, কিন্তু এখানে তো কোনো উপায় ছিল না। যদি আমি ধৈর্য ধরতাম তাও কিছু ঠিক হতো না। আমি নিজেই চিন্তায় ছিলাম নিজের জীবনটাকে নিয়ে। দুনিয়ার লোক তো আমাকে কথা শোনান এই পুরুষত্ব ভুলের উপর ভুল করবে, তাও দুনিয়া এটাই বলবে যে ভুল বোধহয় মহিলারই। আমার শাশুড়িকে দেখে অবাক লাগছিল যে সে সবকিছু জানত, তারপরেও সেই সমস্ত কিছু বলল। এরপরেও তারা তালাক দিতে রাজি ছিল না। এরপর আমরা তাদের উপর ডিভোর্সের কেস করলাম যে আমার বরের সাথে কোনো মহিলাই থাকতে পারবে না, আর ন্যায়ের লড়াই নিয়ে আমি জিতে গেলাম আর নিজের বাড়ি চলে আসলাম। আমার মা-বাবাও আমার কাছে ক্ষমা চাইল, কেননা তারা কোনো করে তারা সবকিছু করেছিল। কিন্তু এরপরে না জানে কি হলো, যখন আমার জীবনে এই সমস্ত কিছু হলো আমার অসুখ একদম ঠিক হয়ে গেল। জানি না এটা কিভাবে সম্ভব হলো, কিন্তু এখন আমি একদম ঠিক ছিলাম। আর আমি কয়েক বছর বিয়ের নাম পর্যন্ত নেয় নাই। আমি আবার নিজের পড়াশোনা চালু করে দিলাম। যখন আমার 2-4 বছর বয়স হলো আমার মা-বাবা আবার আমার বিয়ে করালো। সে একজন ব্যবসায়ী ছিল আর ভীষণ ভালো মানুষ।
ছিল সে। আমি বলতে চাইব প্রত্যেকটা রোগের একটাই ওষুধ নয় যে তার বিয়ে করিয়ে দাও আর সব ঠিক হয়ে যাবে, বরং কিছু রোগ এমনও হয় যার ওষুধ দিয়ে একদমই নয়, কোনো অন্যের মেয়ের জীবন বরবাদ করে দাও। এটা ভীষণ হচ্ছে আজকাল, এতে মনোযোগ দিন যে এ সমস্ত কি হচ্ছে। পুরুষেরা এই ধরনের অসভ্যতা কেন করে? ভালো করে খোঁজ নিন আর তারপর তার চিকিৎসা করান, কিন্তু কোনো মেয়ে এসে আপনার ছেলের চিকিৎসা করাবেন না, এই ব্যাপারটাকে বুঝুন, কারণ মেয়ের জীবন বরবাদ করবেন না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।